আজকে আমরা অল ডিপার্টমেন্ট 2012 সাল থেকে অল ডিপার্টমেন্ট 2012 সাল থেকে জার্নাল টু লেজার অ্যান্ড ট্রায়াল ব্যালেন্স একটা অঙ্কে কীভাবে প্রস্তুত করতে হয় এটা নিয়ে আলোচনা করব। আমি আগেই অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আজকে আমাদের আলোচনার টপিক হবে যে কিভাবে আমরা জার্নাল থেকে লেজার করব, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করব। আমরা জানি যে অ্যাকাউন্টেন্সি বলে একটা কথা আছে, হিসাব রক্ষণ পদ্ধতি বলতে একটা কথা আছে। হিসাব বিজ্ঞান কিন্তু রেওয়ামেল প্রস্তুত করার পর থেকে শুরু হয়। আমরা নর্মালি প্রথমে কি করি, আমাদের প্রতিদিন যে কারবারের ট্রানজ্যাকশনগুলো সংঘটিত হয়, অর্থাৎ আমাদের প্রতিদিন ট্রানজ্যাকশনগুলো ভুল হবে, আমাদের কারবারে প্রতিদিন যে ইভেন্টগুলো সংঘটিত হয়, এই ইভেন্টগুলোর মধ্যে কিছু কিছু ইভেন্ট হচ্ছে ট্রানজ্যাকশন, কিছু ট্রানজ্যাকশন না। আমাকে প্রথমে অ্যাকাউন্টিং সাইকেলে যে কাজটা করতে হয় যে একটা কারবারে ইভেন্টের মধ্যে কোনগুলো ট্রানজ্যাকশন না, এগুলো আইডেন্টিফাই করতে হয়। আইডেন্টিফাই করার পর আমরা নর্মালি কি করি, আমরা প্রতিদিন যেগুলো আমাদের ট্রানজ্যাকশন সেগুলো আমরা হিসাবের বহিতে হিসাবভুক্ত করি, অর্থাৎ আমরা জার্নাল করি। জার্নাল করার পর আমরা কি করি, ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টসের আমরা লেজার প্রস্তুত করি। জার্নাল এবং লেজার এটি একটি হিসাবকালে কন্টিনিউয়াসলি হতে থাকে। যদি হিসাবকালটা 1 মাস হয়, সে মনে করো আমাদের হিসাবকাল হচ্ছে 1 মাস, তাহলে এই 1 মাস মেয়াদি বা 1 মাসের জন্য আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি আমাদের প্রতিষ্ঠানে যেগুলো ইভেন্ট সংঘটিত হয়েছে, এই ইভেন্টগুলোর মধ্যে কোনগুলো ট্রানজ্যাকশন, এগুলো আগে আমরা আইডেন্টিফাই করব। ট্রানজ্যাকশন আইডেন্টিফাই করার পর আমরা জার্নাল করব। জার্নাল করার পর আমরা কন্টিনিউয়াসলি অর্থাৎ প্রতিদিন আমরা লেজারে কনভার্ট করব। লেজারে কনভার্ট করার পর আমরা হিসাবকাল শেষে লেজারের সমাপনী জের দ্বারা, অর্থাৎ হিসাবকাল শেষে আমরা কিন্তু প্রত্যেকটা লেজারের অর্থাৎ ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্টসের প্রত্যেকটা লেজারের আমরা ব্যালেন্স নির্ণয় করে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য, অর্থাৎ আমরা 1 মাসের হিসাবকাল ধরে আমরা যে জার্নাল করলাম, আমরা যে লেজার করলাম, এই যে জার্নাল এবং যে লেজার করলাম, এগুলোর গাণিতিক শুদ্ধতা জাস্টিফাই করার জন্য আমরা এক্স্যাক্টলি ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করব। আর এই প্রক্রিয়া থেকে অ্যাকাউন্টিংয়ে আসলে অ্যাকাউন্টেন্সি অর্থাৎ হিসাব রক্ষণ বলে। ওকে, এই প্রক্রিয়াটাই হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে আমি আবারও বলতেছি, একটা প্রতিষ্ঠান একটা হিসাবকালকে বেস ধরে সেটা 1 মাস হতে পারে, সেটা 3 মাস হতে পারে, সেটা 6 মাস হতে পারে, সেটা 9 মাস হতে পারে, সেটা 12 মাস হতে পারে, বেস ধরে প্রতিদিন একটা প্রতিষ্ঠানে যে ঘটনাগুলো সংঘটিত হয়, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে বলি যে ইভেন্টগুলো সংঘটিত হয়, এই ইভেন্টগুলো আগে আমাকে শনাক্ত করতে হয় এই ইভেন্টগুলোর মধ্যে কোনগুলো ট্রানজ্যাকশন না। যেগুলো ট্রানজ্যাকশন সেগুলো আমরা কি করি, হিসাবের বহিতে সংরক্ষণ করি। এই যে হিসাবের বহিতে সংরক্ষণ করি, তার মানে অ্যাকাউন্টিংয়ের নিয়ম অনুযায়ী হিসাবের বহিতে সংরক্ষণ বলতে আমরা জার্নাল করি। জার্নাল করার পর আমরা কি করি, জার্নাল মানে আসলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, হিসাবগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করি হিসাবের শ্রেণীবিভাগ অনুযায়ী। এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করার পর আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবের জন্য আমাকে একটা লেজার সংরক্ষণ করতে হয়। লেজার সংরক্ষণ করার পর হিসাবকাল শেষে, সেটা 1 মাস হোক, যে মাসে হোক, হিসাবকাল শেষে লেজারের সমাপনী জের দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমাকে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হয়। তার মানে আমরা বলতে পারি, আমরা প্রথমে জার্নাল করি, জার্নাল করার পর আমরা করি লেজার। তবে এটা কিন্তু আমাদের একটা সিস্টেম। জার্নালের পর আমি লেজার করব। লেজার করার পর আমরা যে এই জার্নাল এবং লেজার করলাম, এটার গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স করব। এই হচ্ছে আমাদের হিসাব রক্ষণ প্রক্রিয়া। এটাকে আসলে হিসাব রক্ষণ প্রক্রিয়া বলে। ট্রায়াল ব্যালেন্স করার পর মূলত আমাদের হিসাব বিজ্ঞানের কার্যক্রম শুরু হবে। ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত কিন্তু আমরা আসলে এটা হিসাব রক্ষণ করতেছি। তাহলে আমরা ট্রায়াল ব্যালেন্স কেন করব, গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তাহলে আমরা আজকে যে ম্যাথটা করব, এটি অল ডিপার্টমেন্ট 2012 সালে এসেছিল। অল ডিপার্টমেন্ট 2012 সালে যে ম্যাথটা এসেছিল, এখানে মূল যে পয়েন্ট, অল ডিপার্টমেন্ট 2012 সালের আমরা প্রথমে জার্নাল করব, আমরা লেজার করব, তারপর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা ট্রায়াল ব্যালেন্স করব। এই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে আমরা এখানে যে ম্যাথটা বেছে নিচ্ছি এটা অল ডিপার্টমেন্ট 2012 সালে। আরেকটা জিনিস আমি বলে রাখি, তোমরা যারা
সামনে অর্থাৎ এই মাসে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিবিএ ফার্স্ট ইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করবা, সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট হোক, সেটা ফিনান্স ডিপার্টমেন্ট হোক, সেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হোক, সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট হোক, সব ডিপার্টমেন্টের জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং কোনো ডিপার্টমেন্টেই জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক 2 বছরে আসে নাই। তাই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা অনলাইনে আসো তোমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দিবা, অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা যাতে অন্যরা দেখতে পারে। তোমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, যারা তোমরা অনলাইনে আসো তোমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, তোমরা দ্রুত একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও। তাহলে এখানে বলতেছে প্রশ্নে আমরা অল ডিপার্টমেন্ট 2012 সালের প্রশ্নটা দেখতেছি। এখানে মিসেস আসমা ওপেন দ্য আসমা ড্রাই ক্লিনার। তাহলে আমরা যে অঙ্কটা করতেছি অল ডিপার্টমেন্ট 2012, ফিনান্স ডিপার্টমেন্ট 2019, অল ডিপার্টমেন্ট 2012, ফিনান্স ডিপার্টমেন্ট 2019। তাহলে এখানে বলতেছে মিসেস আসমা ওপেন দ্য আসমা ড্রাই ক্লিনার। তাহলে আসমা কি করছে? আসমা ড্রাই ক্লিনার নামে একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করছে। অন সেপ্টেম্বর 1, 2016 ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন ফলোয়িং ট্রানজ্যাকশন রিকুর। তাহলে এখানে স্পষ্ট বলা আছে যে 2016 সালে সেপ্টেম্বর 1 তারিখে আসমা একটা কি করছে, ড্রাই ক্লিনার নামক একটা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান শুরু করছে। শুরু করে সে 1 মাসে তার ব্যবসায়িক লেনদেন সম্পাদন করছে নিম্নলিখিতভাবে। আমাদের এখানে ট্রানজ্যাকশনগুলো দেওয়া আছে, 1 থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের ট্রানজ্যাকশন দেওয়া আছে সেপ্টেম্বর মাসে। এখন তোমাকে রিকোয়ার এতে বলছে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। তোমাকে প্রথমে বলছে যে সেপ্টেম্বর মাসে তুমি যে ট্রানজ্যাকশনগুলো সম্পাদন করছো এগুলো জাবেদাভুক্ত করো। তারপরে তোমাকে বলছে বিতে পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন, এই পোস্ট দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন মানে এক্স্যাক্টলি লেজার, যে সেপ্টেম্বর মাসে যে লেনদেনগুলো সংঘটিত হয়েছে সেগুলো ট্রান্সফার করো, পোস্টিং করো। আসলে পোস্টিং বলতে আমরা লেজারকে বুঝি, পোস্টিং বলতে আমরা কি বুঝি? লেজারকে বুঝি, এটা মাথায় রাখবা। পোস্টিং, পোস্টিং, হ্যাঁ, পোস্টিং মানে হচ্ছে লেজার, পোস্টিং মানে হচ্ছে লেজার। তাহলে এখানে স্পষ্ট বলছে পোস্টিং দ্য সেপ্টেম্বর ট্রানজ্যাকশন। তারপরে সিতে বলছে প্রিপারে ট্রায়াল ব্যালেন্স অ্যাট সেপ্টেম্বর 30, 2016 এবং 2016 সালের 30 সেপ্টেম্বর তারিখে তোমাকে ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে বলছে। তার মানে তুমি যে জার্নাল করলা, তুমি যে লেজার করলা, এই দুটার গাণিতিক শুদ্ধতা জাস্টিফাই করার জন্য তোমাকে এক্স্যাক্টলি এখানে ট্রায়াল ব্যালেন্স করতে বলছে। তাহলে আমরা প্রথমে রিকোয়ার এ করবো, রিকোয়ার এতে প্রথমে জার্নাল করব। এটা এই ম্যাথটা অনেক সহজ। রিকোয়ার এ আমরা করবো জার্নাল, আর আমার স্পেস কম থাকার কারণে আমি একটু পার্টিশন করে নিচ্ছি, আমরা 2 খণ্ডে করব যাতে আমার বোঝাতে সুবিধা হয়। এই পাশে কিছু ট্রানজ্যাকশনে জার্নাল করব, এই পাশে কিছু ট্রানজ্যাকশনে জার্নাল করব। আর জার্নাল আমি শখ করতেছিলাম, তোমরা শখে করে নিবা। আর জার্নাল মানে তো আমরা জানি ডেবিট ক্রেডিট, জার্নাল মানে আমরা জানি এই পাশে ডেবিট। আমি একটা শখে এখানে বুঝাচ্ছি, মানে আমি পার্টিশন করার পরে এই পাশে কিছু জার্নাল করবো, এই পাশে কিছু জার্নাল করবো, স্পেস না থাকার কারণে তোমরা যাবাদা শখ করেই করে নিবা। তাহলে আমরা তারিখের ঘরে দিব 2016 সেপ্টেম্বর 1। তো 2016 সালের সেপ্টেম্বর 1-এ কী বলছে? আসমা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন দ্য বিজনেস। আমরা প্রথমত দেখি আমাদের এটা ইভেন্ট কিনা। তাহলে আমরা দেখতেছি এটা একটা ইভেন্ট। ইভেন্ট হওয়ার পর যদি এটি ট্রানজ্যাকশন হয় তাহলে আমরা জার্নাল করব, যদি ট্রানজ্যাকশন না হয় আমরা জার্নাল করব না। তাহলে এখানে স্পষ্ট বলা আছে আসমা কি করছে? 20,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করছে। তা তুমি আসমা, তুমি তোমার প্রতিষ্ঠানে 20,000 টাকা বিনিয়োগ করছো, তার মানে কি ক্যাশ নামক অ্যাসেট বৃদ্ধি পেয়েছে তোমার প্রতিষ্ঠানে। তাহলে তুমি কি করবা? ক্যাশ ডেবিট করবা, ক্যাশ ডেবিট করবা হচ্ছে 20,000, ক্যাশ ডেবিট 20,000। তুমি কি করছো? বিনিয়োগ করছো। মালিক যখন ব্যক্তিগত কোনো কিছু কারবারে বিনিয়োগ করে তাকে মালিকের ক্যাপিটাল বলা হয়। আবার মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু উত্তোলন করে তখন এটাকে ড্রয়িং বলা হয়। তবে তুমি যখন কোনো কিছু নিয়ে আসবা, তোমার ক্যাপিটাল, ব্যক্তিগত কোনো কিছু কারবারে নিয়ে আসবে ক্যাপিটাল, তুমি যখন কারবার থেকে কোনো কিছু উত্তোলন করবা তখন তোমার এটা ড্রয়িংস। ওকে, তবে আনলে ক্যাপিটাল, নিলে ড্রয়িং। তাহলে এখানে ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট, এগুলা না বুঝার কিছুই নেই, এগুলা তোমরা ইন্টার থেকে শিখে আসতেছো। ওকে, তাহলে আমরা সিস্টেমটা দেখবো। তাহলে আমরা সেপ্টেম্বর 1-এ ট্রানজ্যাকশনের জার্নাল করে ফেললাম। এখন আমরা সেপ্টেম্বর 2-এ আসবো। দ্য কোম্পানি পেইড টাকা 1,000 ইজ ফর স্টোর রেন ফর সেপ্টেম্বর। তাহলে এখানে স্পষ্ট বলা আছে দ্য কোম্পানি কি করছে? সেপ্টেম্বর মাসে 1,000 টাকা স্টোর রেন প্রদান করছে, অর্থাৎ রেন মানে ভাড়া প্রদান করছে। তাহলে তুমি যখন ভাড়া প্রদান করবা এক্স্যাক্টলি ভাড়াটা আছে কারবারে এক্সপেন্সের মধ্যে পড়ে। তাহলে আমরা জানি এক্সপেন্স বাড়লে এক্সপেন্সকে ডেবিট করতে হয়। তাহলে আমরা লিখবো সেপ্টেম্বর 2, আমরা লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট
এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা কত টাকার রেন্ট প্রদান করছি? আমরা রেন্ট প্রদান করছি 1000 টাকা। তাহলে 1000 টাকা রেন্ট ডেবিট, 1000 টাকা ক্যাশ ক্রেডিট। ওকে, এখন তারপরে আমার বলছে সেপ্টেম্বর 3-এ পারচেস ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফর টাকা 25,000। তুমি একটা যদি লক্ষ্য করো, এখানে কিন্তু আসমা ড্রাই ক্লিনার, তার মানে সে পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠান শুরু করছে। ড্রাই ক্লিনার বলতে লন্ড্রির ব্যবসা, যেখানে বিভিন্ন লোক কাপড় ডলতে দেয়, আবার কাপড় ওয়াশ করতে দেয়, বিভিন্ন লোক এই কাজটা করে। এটা হচ্ছে লন্ড্রির ব্যবসা। ওকে, তাহলে আসমা ওই লক্ষ্যে লন্ড্রি ব্যবসা করতে তোমার ওয়াশার এবং ড্রাই ক্লিনার নামক একটা ইকুইপমেন্ট লাগবে। তুমি কি করছো? পারচেস ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফর টাকা 25,000। তবে তুমি ইকুইপমেন্ট ক্রয় করছো 25,000 টাকায়। ভালো কথা, 25,000 টাকা ইকুইপমেন্ট ক্রয় করছো। তা তুমি যেহেতু ইকুইপমেন্ট নামক অ্যাসেট ক্রয় করছো, তাই তুমি 3-এ দিবা লন্ড্রি ইকুইপমেন্ট। এটাকে বলা হয় লন্ড্রি ইকুইপমেন্ট। আমি শুধু ইকুইপমেন্ট নামে লিখলেও সমস্যা নাই। সেপ্টেম্বর 3, তাহলে আমি লিখবো, এটা সেপ্টেম্বর 3-এ আছে, হ্যাঁ, ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট। তো তুমি কত টাকার ইকুইপমেন্ট ডেবিট ক্রয় করছো? 25,000 টাকা। তাহলে 25,000 টাকার ইকুইপমেন্ট নামক অ্যাসেট তোমার বাড়ছে, তাই ইকুইপমেন্টকে ডেবিট করলাম। এখন আমরা যখন পণ্য ক্রয় করি বা কোনো সম্পত্তি ক্রয় করি, আমরা জানি আমরা দুইভাবে ক্রয় করতে পারি, নগদে বা বাকিতে, নগদে বা বাকিতে। এখানে তুমি কি করছো? তুমি 25,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করছো, করে নগদ প্রদান করছো 10,000 টাকা, পেইং টাকা 10,000 ইন ক্যাশ। তাহলে ক্যাশ ক্রেডিট 10,000, ক্যাশ ক্রেডিট 10,000। তাহলে তোমার কিন্তু ডেবিট ক্রেডিট মিললো না। তুমি ডেবিট করছো 25,000, ক্রেডিট করলে 10,000। তাহলে এখনও তোমার 15,000 টাকা ঘাটতি আছে। এই 15,000 টাকা কী করা হয়েছে দেখো, অ্যান্ড সাইন এ টাকা 15,000 6 মান্থ 12% নোট পেয়েবল। এখন তুমি কি করছো? তুমি 12% সুদে নোট পেয়েবলে সাইন করছো। তার মানে তুমি বাকিতে ক্রয় করছো 15,000, যার ফলে নোট পেয়েবল নামক লাইবিলিটিসের সৃষ্টি হয়েছে। নোট পেয়েবল নামক লাইবিলিটিসের সৃষ্টি হয়েছে। সাইনিং মানে নোট পেয়েবল। তাহলে নোট পেয়েবল ক্রেডিটস, নোটস পেয়েবল ক্রেডিট কত টাকা? 15,000 টাকা। তাহলে আমি আবারও বলতেছি, আমরা ইকুইপমেন্ট ক্রয় করছি 25,000 টাকায়, ক্রয় করে 25,000 টাকার মধ্যে ক্যাশ প্রদান করছি 10,000 টাকা, নোট পেবল প্রদান করছি, অর্থাৎ নোট পেবল নামক দায়ের সৃষ্টি করছি 15,000 টাকা। তাহলে আমরা এই জার্নালটাও হয়ে গেল। এখন আমরা চলে আসবো, আমাদের স্পেস না থাকার কারণে এই পাশে আমি আসবো 4। এখন আমাদের 4 আছে, পেইড 2400 ফর এ 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। তা তুমি স্পষ্ট দেখতেছো, এখানে বলতেছে স্পষ্ট আকারে পেইড 2400 টাকা ফর 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। তা তুমি কি করছো? 2400 টাকা 1 বছরের জন্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম পরিশোধ করছো। এখন তুমি কিন্তু এখানে অঙ্ক করতেছো 1 মাসের জন্য। তুমি 1 মাসের জন্য অঙ্ক করে তুমি যদি 1 বছরের জন্য কোনো কারণে টাকা পরিশোধ করো, এটা অবভিয়াসলি প্রিপেড। কারণ তুমি স্পষ্ট দেখতেছো, স্পষ্ট বলা আছে 1 ইয়ার। এখানে কি আছে? 1 ইয়ার। তুমি ইন্স্যুরেন্স প্রদান করছো 1 বছরের জন্য। যখনই তুমি 1 মাসের অঙ্ক করবা, 1 মাসের অঙ্ক করে 2 বা ততোধিক মাসের জন্য কাউকে টাকা পরিশোধ করবা, কারো নিকট টাকা প্রদান করবা, তখন এটা হয়ে যাবে প্রিপেড। আর যখন তুমি ওই মাসের জন্য টাকা পেইড করবা, তখন এক্স্যাক্টলি ওটা এক্সপেন্স। সেটা রেন্ট বাবদ হতে পারে, সেটা স্যালারি বাবদ হতে পারে, সেটা ইউটিলিটিস বাবদ হতে পারে, সেটা ইন্স্যুরেন্স বাবদ হতে পারে। তুমি ওই মাসের জন্য যদি ইন্স্যুরেন্সের টাকা প্রদান করতা, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হতো, ক্যাশ ক্রেডিট হতো। কিন্তু এখানে স্পষ্ট বলা আছে তুমি প্রদান করছো কত মাসের জন্য? তুমি প্রদান করছো 12 মাসের জন্য, তাই এটা প্রিপেড। তাহলে এখন আমি জাবাদা করবো, প্রিপেড মানে অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট কত টাকা? 2400 টাকা। ক্যাশ ক্রেডিট কত টাকা? 2400 টাকা। ওকে, তাহলে আমরা প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট করলাম, ক্যাশ ক্রেডিট করলাম, কত টাকা? 2400। এটা ওকে। তারপরে আমি আসবো আমাদের নেক্সট জার্নাল। নেক্সট আমাদের কত? 10 তারিখ। 10 তারিখে কি বলছে? রিসিভ এ বিল ফ্রম দ্য ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ 500। তাহলে আমরা কি করছি? আমাদের প্রতিষ্ঠানের প্রচারের জন্য আমরা একটা নিউজ পেপারে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড প্রচার করছি যে আমরা অমুক তারিখে আমার প্রতিষ্ঠানটা উদ্বোধন করব, এই মর্মে সকলকে জানানোর জন্য আমি একটা পত্রিকায় অ্যাড দিছি। এখন যে পত্রিকা আমি অ্যাড দিছি, সেই পত্রিকা আমাকে একটা পেপার দিছে, অর্থাৎ বিল দিছে আমাকে যে আপনার এত টাকা ব্যয় হয়েছে। আমি বিল পাইছি মানে কিন্তু আমি টাকা পেইড করিনি। এখানে খালি শুধু বলছে রিসিভ এ বিল। এই যদি বলতো রিসিভ এ বিল অ্যান্ড পেইড, তাহলে আমি বিল পাইছি এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করছি। তার মানে তখন আমি ব্যয়টা নগদে হয়েছে এটা বুঝতাম। এখানে জাস্ট বলছে রিসিভ এ বিল,
যখন তুমি কারো কাছ থেকে বিল পাবা, বিল মানে একটা হচ্ছে ম্যামো, এটা হচ্ছে ম্যামো, তার মানে আমি যে 500 টাকা সেবা নিছি, যার কাছে 500 টাকা সেবা নিছি সে আমাকে একটা রিসিভ করে দিছে, ম্যামো করে দিছে যে ভাই আপনি 500 টাকা বিল হয়েছে, এটা আপনাকে দিতে হবে। কিন্তু এখানে তো বলা নাই রিসিভ অ্যান্ড পেইড, যেহেতু রিসিভ অ্যান্ড পেইড নেই, তার মানে কি আমি বিজ্ঞাপন ব্যয় প্রচার করছি, টাকা দেইনি, মানে বকেয়া আছে, বাকিতে প্রচার করছি, এই জন্য আমার জাবেদা হবে 10-এ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 500 টাকা। আর ঠিক আছে রিসিভে বিল, তাহলে রিসিভে বিল, তাহলে রিসিভে বিল মানে বকেয়া আছে, বকেয়া থাকার কারণে অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট, অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট। তার মানে এখানে ব্যয়টা বকেয়া আছে, যে ব্যয় বকেয়া থাকবে ওই ব্যয়টা পেয়েবল ক্রেডিট হবে। যদি রেন্ট বকেয়া থাকতো রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। যদি ইউটিলিটিস বকেয়া থাকতো ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ইউটিলিটিস পেয়েবল ক্রেডিট। ওকে, তাহলে ওকে, তাহলে আমাদের এটা চলে গেল 10 তারিখ। তার মানে আমরা যদি কারো কাছ থেকে বিল পাই, সেবা গ্রহণ বাবদ বিল পাই, মাথা রাখবা সেবা গ্রহণ বাবদ বিল পাই, যেমন আমরা আমাদের বাড়িতে বা আমাদের অফিসে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, মাস শেষে কিন্তু পল্লী বিদ্যুতের লোক আমাকে বিল দেয়। এই যে আমি বিদ্যুৎ বিল গ্রহণ করলাম, বিদ্যুৎ বিল গ্রহণ করলাম মানে ইনস্ট্যান্ট যখন বিদ্যুৎ বিলটা গ্রহণ করব তখন বিদ্যুৎ বিলটা বকেয়া থাকবে, তখন জাবেদা হবে ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স ডেবিট, ইলেকট্রিসিটি বিল এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, এটা মাথা রাখবা। তারপরে বিল মানে সেবা গ্রহণ বাবদ বিল পাওয়া মানে ব্যয়টা বকেয়া আছে। এখন আমরা চলে আসব সেপ্টেম্বর 20। সেপ্টেম্বর 20-এ আমাদের কি বলছে দেখো, আসমা উইথড্র টাকা 700 ফর পার্সোনাল ইউজ। তাহলে আসমা কি করছে, আসমা কি করছে 700 টাকা ব্যক্তিগত প্রয়োজনীয় নগদ উত্তোলন করছে। দেখো আসমা উইথড্র টাকা 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। তাহলে আমি কি বললাম, তুমি মালিক, তুমি ব্যক্তিগত যা কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসলে এটা ক্যাপিটাল, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিটসের প্রকাশ করে, নর্মালি ক্রেডিটসের প্রকাশ করে। তুমি মালিক, তুমি ব্যক্তিগত যা কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসবা এটা ক্যাপিটাল, তুমি আনলে ক্যাপিটাল। আবার তুমি মালিক, তুমি যদি ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো কিছু নাও, নিলে ড্রয়িং। তাহলে তুমি মালিক ব্যক্তিগত কোনো কিছু কারবারে আনলে ক্যাপিটাল, তুমি মালিক কারবার থেকে কোনো কিছু নিলে ড্রয়িং, একটা সহজ হিসাব। তো তুমি মালিক, তুমি কারবার থেকে ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা নিছো, তার মানে ড্রয়িংকে ডেবিট করতে হবে, ড্রয়িংস ডেবিট, ড্রয়িং ডেবিট কত টাকা 700, ক্যাশ ক্রেডিট 700। যারা তোমরা অনলাইনে আসো, যারা তোমরা অনলাইনে আসো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা, যাতে অন্যরা দেখতে পারে, অন্যরা দেখতে পারে এবং তারা উপকৃত হতে পারে। অবশ্যই এটা অনুরোধ, তোমরা যারা অনলাইনে আসো ক্লাসটা শেয়ার করে দাও, যারা তোমরা অনলাইনে আসো ক্লাসটা শেয়ার করে দাও অবশ্যই। এখন আসো তুমি 30, কারণ আমি তোমাদেরকে কষ্ট করে করাচ্ছি, তোমাদের শেয়ার করতে তো সমস্যা নেই। এখন আসো 30, দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম, আমার ব্যাগে আছে দেখো, দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস। দেখো দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস ফর দ্য মান্থ ওয়ার 5000 অ্যান্ড অন অ্যাকাউন্ট 7000। তাহলে এখানে স্পষ্ট বলতেছে দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস। তাহলে এই কোম্পানি নির্ধারণ করছে যে এই মাসে সে নগদে লন্ড্রি সেবা দিছে 5000 টাকা, বাকিতে লন্ড্রি সেবা দিছে 5000 টাকা। কারণ এটা তো লন্ড্রি ক্লিনিং অর্থাৎ ড্রাই ক্লিনার প্রতিষ্ঠান, তার কাজে হচ্ছে সেবা দেওয়া। তাহলে এখানে স্পষ্ট বলা আছে এই কোম্পানি তোমার হিসাব করে দেখছে যে এই মাসে সে নগদ সেবা দিচ্ছে 5000 টাকা, বাকিদের সেবা দিচ্ছে 7000 টাকা। তো তুমি যখন নগদের সেবা দিবা ক্যাশ নামক অ্যাসেট বৃদ্ধি পাবে, অর্থাৎ কারবারে ক্যাশ আসবে। তুমি যখন বাকিদের সেবা দিবে অ্যাকাউন্ট রিসিভেবল নামক অ্যাসেট বৃদ্ধি পাবে। তাহলে এখানে জাবেদা করবো আমি ক্যাশ ডেবিট 5000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 7000। তাহলে ক্যাশ নামক অ্যাসেট বাড়লো 5000, অ্যাকাউন্ট রিসিভেবল নামক অ্যাসেট বাড়লো 7000। এই দুইটা মিলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা 12000। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমাদের জার্নাল। যাবেন না, জার্নাল আমাদের শেষ। জার্নাল করার পর এক্স্যাক্টলি আমরা এখন কী করবো, লেজার করব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, জার্নাল মানে তো আমরা জানি যে আমাদের একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত যে ট্রানজ্যাকশনগুলো সংঘটিত হচ্ছে, এই ট্রানজ্যাকশনগুলো হিসাবের বহিতে প্রক্রিয়া করার নামই হচ্ছে জার্নাল। তাহলে আমরা আমাদের প্রতিষ্ঠানে যে ট্রানজ্যাকশনগুলো সংঘটিত হলো সেগুলো আমরা ওই হিসাবকালের মধ্যে হিসাবের বহিতে রেকর্ড করলাম। রেকর্ড করা আমার শেষ। এখন আমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা করে একটা ফোল্ডারাইজ করতে হবে, যেটাকে আমরা লেজার বলি। তাহলে এখানে আমি কয়টা ফোল্ডার বা কয়টা স্বতন্ত্র আমি লেজার গঠন করব সেটা লক্ষ্য করো। তুমি একটা ক্যাশ নামে করবা, একটা ক্যাপিটাল নামে করবা, 2 মার্কিং করতেছি, 3 রেন্ট নামে করবা,
ক্যাশ কিন্তু অলরেডি একের মধ্যে পড়ে গেছে, করবা না। তুমি কয়টা লেজার করবা সেটা লক্ষ্য করো। তুমি ইকুইপমেন্ট নামে করবা, 4 হয়ে গেল। তুমি ক্যাশ অলরেডি হয়ে গেছে, নোট পেয়েবল 5 নোট পেয়েবল নামে করবা, যেটা অলরেডি হয়ে গেছে। আমি বলছি ইন্ডিভিজুয়াল যেটা রিপিটেড সেটা তো আর হবে না। যেমন ক্যাশ, যতগুলো ক্যাশ আছে ক্যাশের নামে একটা হবে, যতগুলো ক্যাশ আছে ক্যাশের নামে একটা হবে। তারপরে 5 গেল নোট পেয়েবল। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স 6, ক্যাশ হবে না। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 7, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল 8। তার মানে আমি স্বতন্ত্রগুলা ড্রয়িং 9, ওকে। অ্যাকাউন্ট রিসিভেবল 10, সার্ভিস রেভিনিউ 11। তার মানে আমাদের এখানে 11টা লেজার হবে। কটা লেজার হবে? 11টা লেজার হবে। এখন আমরা যখন লেজার করি, লেজার আসলে এক্স্যাক্টলি আমরা কিভাবে করি? লেজার মানে আসলে হিসাবগুলোকে শ্রেণীবদ্ধকরণ। আমরা যখন জার্নাল করি, জার্নাল মানে আমরা যে ট্রানজ্যাকশনগুলো একটা প্রতিষ্ঠানে সংগঠিত করতেছি বা সংগঠিত হচ্ছে, ওগুলো হিসাবের বহিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়া। হিসাবের বহিতে লিপিবদ্ধ করার প্রক্রিয়া, এটা জার্নাল। আর লেজার মানে কি? এই যে আমি হিসাবগুলো লিপিবদ্ধ করলাম, এই হিসাবগুলো আমি শ্রেণীবদ্ধ করব, শ্রেণীবদ্ধ করার পর ফোল্ডারাইজ করব। তার মানে আমি আলাদা আলাদা কি করব? ভাগ করব। তাহলে আমরা এখানে দেখো যে জার্নালগুলো করছি, আমরা টোটাল 11টা ভাগে বিভক্ত করতে পারতেছি। মানে আমাদের 11টা ভাগ হবে। এখানে আমরা দেখলাম 11টা ভাগ হবে। তাহলে আমরা 11টা ফোল্ডার করব, তার মানে লেজার করবো। এখন রিকল বি যাবো। তাহলে আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা এখানে এটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি মিশিয়ে দিলাম। তাহলে আমরা এখানে লেজার করবো কয়টা? 11টা। আমি মিশাচ্ছি, হ্যাঁ। আমরা 11টা লেজার করবো। আর আমাদের লেজার করব রিকোয়ার বি করবো। এখন আমরা রিকোয়ার বি আমরা করবো 11টা লেজার, ওকে। এখন আমরা প্রথমে লেজার করব কি? আগে উপরে হেডলাইন লিখে দেই, লেজার। আমরা এখন করবো লেজার, ঠিক আছে। জার্নাল করলাম, এখন লেজার করব। আমরা যে লেজার করব, প্রথমে লেজার করব ক্যাশ। ক্যাশ। এখন আধুনিক নিয়মে লেজারের ছকটা কি একটু লক্ষ্য করো। এই যে এক্স্যাক্টলি এটা লেজারের ছক। এইটা আমি একটু চ্যাপটা করব। এই দেখো, একটু লক্ষ্য করো বোর্ডে, তাহলে তোমরা ছক করতে পারবা। এই যে এটা আমি পার্টিশন দেব। এই দেখো, একটু বোর্ডে লক্ষ্য করলে বুঝতে হবে এটা রেফারেন্স, এটা হচ্ছে আমাদের ডেট। তাহলে এটা হচ্ছে আমাদের ডেট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেলস। এটা হচ্ছে আমাদের রেফারেন্স, হ্যাঁ। এটা হচ্ছে ডেবিট, ডেবিট টাকা। যারা তোমরা অনলাইনে আসো অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, যেহেতু সামনে পরীক্ষা, অন্যরা দেখে যাতে উপকৃত হয়। তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও। তারপর এটা ব্যালেন্স, ব্যালেন্স। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এটা হচ্ছে আধুনিক নিয়মে লেজারের ছক। যে কোনো লেজারের ছক হচ্ছে আধুনিক নিয়মে, যারই লেজার করি না কেন আমরা এই ছকে করবো। তাহলে এখন আমরা লেজার যে করব, লেজার কোথা থেকে করতে হয়? আমি বলছি লেজার করতে হয় জার্নাল থেকে। আমরা জার্নালে দেখব কোন কোন তারিখে ক্যাশ আছে, কোন কোন তারিখে ক্যাশ আছে। যার লেজার করব কোন কোন তারিখে সে আসে সেটা লক্ষ্য করতে হবে। তাহলে প্রথমে আমি ক্যাশ, আমরা কিন্তু জার্নাল করছি, আমি মিশিয়ে দিছি। তোমার কাছে তো জার্নাল করা আছে, আমি মিশিয়ে দিছি, এই জন্য আমাকে দেখতে হবে ক্যাশ কোথায় আছে। তাহলে ক্যাশ আগে আমার সেপ্টেম্বর 1 তারিখে আছে, সেপ্টেম্বর 1 তারিখে আছে। সেপ্টেম্বর 1 তারিখে যে ক্যাশ আছে লক্ষ্য করো, ক্যাশটা কী নামে আছে? ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমি লিখবো 2016 সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 1। এখন লেজার করার ক্ষেত্রে যার লেজার করবো, লেজার করতেছো কার? ক্যাশের। দেখো লক্ষ্য করো, কার লেজার করতেছো? ক্যাশের। এই যে ক্যাশ হেডলাইন দিছো, যার লেজার করবা শিরোনাম তার বিপরীতটা হবে। এটা তো শিরোনাম, অ্যাকাউন্ট টাইটেল মানে কি? হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনাম এটা। হিসাবের শিরোনামে যার লেজার করবা তার বিপরীত অর্থাৎ অপোজিট নামটা হবে। তাহলে যার লেজার করতেছে ক্যাশ, ক্যাশ ডেবিট আছে, ডেবিটের অপোজিট কিন্তু ক্রেডিট, ডেবিটের অপোজিট কিন্তু কখনো ডেবিট না, মাথা রাখবে। ডেবিটের অপোজিট ক্রেডিট, ক্রেডিটে যে হিসাবটা আছে সেইটাই অ্যাকাউন্ট টাইটেলে বসবে। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমি লিখবো ক্যাপিটাল। এই দেখো ক্যাপিটাল আমি লিখলাম, লিখলাম ক্যাপিটাল, ক্যাপিটাল লিখলাম, অ্যাকাউন্ট টাইটেলে ক্যাপিটাল লিখলাম। আমি লেজার করতেছি কার? ক্যাশের। ক্যাশ কিন্তু ডেবিট আছে, ক্যাশ কি আছে? শুধুমাত্র অ্যাকাউন্ট টাইটেলে বিপরীতটা, বাকি সব সোজা হিসাব। তাহলে ক্যাশ কিন্তু ডেবিট আছে। কত টাকা ডেবিট আছে? ডেবিট আছে 20,000, তাই আমি ডেবিট ঘরে দেবো 20,000। ডেবিট থাকার কারণে ডেবিট ঘরে 20,000। এখন প্রথমটা যেটা হবে ব্যালেন্সও সেটা হবে, প্রথমটা ডেবিট তাই ব্যালেন্সও ডেবিট। দেখো, দেখছো বিষয়টা? এরপরে আমার ক্যাশ কোথায় আছে? আবার 2 তারিখে ক্যাশ আছে, সেপ্টেম্বর 2 আছে, সেপ্টেম্বর 2 আছে। জাবেদা কি করছে সেপ্টেম্বর 2? রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট।
আমার যেহেতু মিশে দিছি আমি বুঝার জন্য এটা আবার টুকাচ্ছি, যে তোমার বুঝতে জন্য টুকে দিচ্ছি সুবিধা হয়। এবার ক্যাশ কিন্তু ক্রেডিট আছে, দেখো এবার ক্যাশ ক্রেডিট আছে, ক্যাশ যে ক্রেডিট আছে, ডেবিট কি আছে, রেন্ট এক্সপেন্স। তাহলে ডেবিটটা লিখবো আমি, তাহলে সেপ্টেম্বর 2 লিখবো রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স। এখন ক্যাশ কি আছে, ক্রেডিট আছে, টাকা যাবে ক্রেডিট ঘরে, তাহলে শুধু অ্যাকাউন্ট টাইটেলের ঘরে বিপরীতটা, বাকি সব সোজা। তাহলে ক্যাশ এখন ক্রেডিট আছে, ক্রেডিট ঘরে দেবো, কত টাকা আছে, 1000 টাকা। এই দেখো ক্রেডিট ঘরে দিলাম 1000। এখন আমরা অ্যাকাউন্টিংয়ে কি জানি, অ্যাকাউন্টিংয়ে জানি ডেবিটটা যদি ক্রেডিট হয় মানে বিয়োগ করতে হয় এক্স্যাক্টলি। তাহলে আমার ছিল ডেবিট, এটা হচ্ছে মূল বিষয়, এটা ছিল ডেবিট, ডেবিটে এখন কি হয়েছে, ক্রেডিট হয়েছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে বিয়োগফল কত হবে, 19,000। কারণ একটা জিনিস মাথায় রাখবা, নর্মালি ডেবিট আছে এটার ক্রেডিট হবে না, নাই যোগ হবে নাই বিয়োগ হবে, ওইখানে বারবার বসবে। তাহলে এখানে বিয়োগ করে ওইখানে বসাইলাম, এটার ক্রেডিট হওয়ার সুযোগ নাই, ক্যাশ অলওয়েজ ডেবিটেই, জাস্ট এটা বাড়তে পারে অথবা কমতে পারে, এর বাইরে কোনো অপশন নেই। আবার ক্যাশ কোথায় আছে সেটা দেখি, আবার ক্যাশ আছে তোমার 3 তারিখে, আমি একটু মিশাচ্ছি আমি বুঝার জন্য এখানে তোমাকে টুকে দিচ্ছি। আবার ক্যাশ আছে 3 তারিখে, তাহলে আবার সেপ্টেম্বর 3। এখানে কি জাবেদা আছে, এখানে জাবেদা আছে ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, হ্যাঁ 25,000, ইকুইপমেন্ট ডেবিট 25,000, ক্যাশ ক্রেডিট 10,000, নোট পেয়েবল ক্রেডিট 15,000। এখন আমি কিন্তু লেজার করতেছি ক্যাশের, কার লেজার করতেছি, ক্যাশ। অ্যান্ড ক্যাশের অপোজিট, অর্থাৎ ক্যাশ তো ক্রেডিট আছে, ডেবিট কে আছে, ইকুইপমেন্ট। আমি বারবার যেটা বলছি অ্যাকাউন্টেন্টে আমাকে অপোজিটটা লিখতে হবে, তার মানে ক্যাশের সাথে আবার আরেকটা ক্রেডিট আছে নোট পেবল, এটা লেখা যাবে না, ক্রেডিটের অপোজিট ডেবিট, ক্রেডিটের অপোজিট ডেবিট। আমি ইকুইপমেন্ট লিখবো, তাহলে আমি সেপ্টেম্বর দিব কত, 3, আমি লিখবো ইকুইপমেন্ট, কি লিখবো আমি, ইকুইপমেন্ট। আর ইকুইপমেন্ট লেখে, আর ক্যাশ কি আছে, ক্রেডিট আছে, এই দেখো ক্যাশ ক্রেডিট আছে, তাহলে অ্যাকাউন্ট টাইটেলে শুধু বিপরীতটা, ক্যাশ কি আছে, ক্রেডিট আছে, তাই আমি ক্রেডিট ঘরে লিখবো 10,000। ক্যাশ ডেবিট থাকলে ডেবিট ঘরে, ক্যাশ ক্রেডিট থাকলে ক্রেডিট ঘরে, এই হচ্ছে বিষয়, আর কোনো কিছু না। এখন আমাদের জের কত ছিল, 19,000 ছিল, 19,000 থেকে আরও ক্যাশ চলে গেল কত, 10,000। এখন জের হবে কত, 9,000। তার মানে ডেবিটটা ক্রেডিট হলে বিয়োগ হবে, এই যে ডেবিটটা যদি ক্রেডিট হয় বিয়োগ হবে, দেখো ডেবিট ছিল ক্রেডিট হইলো তাই বিয়োগ করলাম। আবার কোথায় ক্যাশ আছে, আবার ক্যাশ আছে 4 তারিখে, 4 তারিখে যে ক্যাশ আছে, 4 তারিখে যাবে, কী করছি আমি, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে আমি দেবো 4। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট করছি, ক্যাশ ক্রেডিট করছি, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স লিখবো আমি, প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স দেখলাম, ক্যাশ কী ছিল, ক্রেডিট ছিল, কত টাকা ছিল, 2400, এই যে 2400 ক্রেডিট দিলাম, দেখছো। তাহলে এখন বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 6,600, 6,600 গেল। তারপরে আবার ক্যাশ কোথায় আছে, আবার ক্যাশ আছে 10 তারিখে ক্যাশ নাই, 20 তারিখে আছে, আবার 20 দেবো এখানে। এখন 20 তারিখে যে ক্যাশ আছে কী নামে আছে, 20 তারিখে যাবে দেখি ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। 20 তারিখে দেখো যাবে, তো আমি আগে করে দিচ্ছি ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, তাহলে ড্রয়িং নামে আছে, ড্রয়িংস নামে যে আছে, ড্রয়িংস ক্যাশ কি আছে, ক্রেডিট আছে, কত টাকা, 700 টাকা, এই যে ক্রেডিট দেবো 700 টাকা। তাহলে এখন কত হবে, 5,900 টাকা, 5,900 টাকা গেল এটা। তারপরে আবার ক্যাশ কোথায় আছে, আবার ক্যাশ আছে, সেটা হচ্ছে 30 তারিখে যাবে, 30 তারিখে যাবে, তোমাকে একটু দেখাইতে হবে। 30 তারিখে যাবে, তুমি কি করছো, সেপ্টেম্বর 30 তুমি যাবে করছো ক্যাশ ডেবিট 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 7,000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট তুমি লিখছো 12,000। তার মানে ক্যাশ তো আমার ডেবিট আছে, ক্যাশ যে ডেবিট আছে, অপোজিট কিন্তু ক্রেডিট একটাই আছে, কারণ 2টা ডেবিট 1টা ক্রেডিট। আমি বারবার যে বলতেছি অ্যাকাউন্ট টাইটেলে যার খতিয়ান করব তার অপোজিট হিসাবটা লিখবো। তাহলে ক্যাশ ডেবিট আছে, ডেবিটের অপোজিট ক্রেডিট, তাহলে আমি লিখবো তারিখ দিয়ে 30, আমি লিখবো সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ লিখে ক্যাশ কিন্তু ডেবিট আছে 5,000, এই দেখো 5,000 ক্যাশের টাকাটা নিবো, আমি কার লেজার করতেছি ক্যাশের, এক্স্যাক্টলি ক্যাশের টাকা নেবো, এই লেখো ডেবিট লিখলাম 5,000, দেখছো। এখন এখানেও ডেবিট, এখানেও ডেবিট, এবার ডেবিট যোগ করবো, দেখো অ্যাকাউন্টিংয়ে ডেবিট আর ডেবিট আসলে এক্স্যাক্টলি যোগ হয়। তাহলে আমার ডেবিট ছিল, ডেবিট হইলো, তাহলে এখন হবে 10,900, এইটাই হচ্ছে আমাদের ক্যাশের লেজারে, আর এখানে কোনো কিছু নাই। তাহলে আমরা এক্স্যাক্টলি ক্যাশ কিন্তু পেয়ে গেলাম, আমরা একটু টুকে রাখবো, নাহলে আবার এতগুলো আমার পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, 11টা এরকম জের বের হবে। তাহলে আমি পেলাম ক্যাশ, আমি কি পেলাম, ক্যাশ পেলাম, এই পাশ থেকে একটু টুকে রাখি, আমি পেলাম ক্যাশ কত পেলাম, 10,900। আর ক্যাশ কিন্তু ডেবিট পাইছি, যখন আমি ট্রায়াল ব্যালেন্স করবো ডেবিটটা ডেবিট ঘুরে যাবে, ক্রেডিটটা ক্রেডিট ঘুরে যাবে, তাহলে ক্যাশটা আমি টুকে রাখলাম, আমি দিচ্ছি 10,900, এটা ওকে।
এটা নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যারা তোমরা অনলাইনে আসো অবশ্যই তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা। তাহলে আমাদের ক্যাশের লেজার শেষ। আমাদের ক্যাশের লেজার শেষ। তোমরা যারা অনলাইনে আসো তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও যাতে অন্যরা আসলে দেখতে পারে। তাহলে আমরা ক্যাশের লেজার করে ফেললাম। এরপরে আমরা একে একে আমরা কিন্তু লেজার করবো 11টা। আমরা যারা তোমরা এখনই জয়েন হয়েছো আমরা আসলে অঙ্ক করতেছি অল ডিপার্টমেন্ট 2012 সাল থেকে। আমাদের আজকের টপিক হচ্ছে জার্নাল টু লেজার টু ট্রায়াল ব্যালেন্স। জার্নাল টু লেজার টু ট্রায়াল ব্যালেন্স। আমরা অল ডিপার্টমেন্ট 2012 সালের সি পার্টের একটা ম্যাথ সলভ করতেছি, সেটা হচ্ছে জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমরা রিকোয়ার বি করতেছি এখন। তাহলে আমরা ক্যাশের লেজার শেষ করলাম। ক্যাশের পর আমরা এখন লেজার করব ক্যাপিটালের। এটা সব মিশিয়ে দিচ্ছি আমরা। শখ কিন্তু এমনই, লেজার মানে এখন 11টা এরকম শখ হবে, 11টা। এরপরে আমি এখন সিরিয়ালে যাচ্ছি। এরপরে আমরা ক্যাপিটালের লেজার করব। কার লেজার করব? ক্যাপিটালের। ওকে, আমরা এখন লেজার করব ক্যাপিটালের। এই লিখবো ক্যাপিটাল, ক্যাপিটাল। এখন এগুলো লেজার ছোট। ক্যাপিটাল লেজার যে আমরা করব, লেজারের মূল যে পয়েন্ট, লেজারের মূল পয়েন্ট হচ্ছে জার্নাল থেকে লেজার করতে হবে। আমরা সেপ্টেম্বর মাসে লেজার করতেছি 2016 সালের। সেপ্টেম্বর মাসে ক্যাপিটাল কয় জায়গায় জাবেদা করছি? এক জায়গায়। আমি যদি আরও একাধিক জায়গায় জাবেদা করতাম, যে যে তারিখে ক্যাপিটালের জার্নাল করছি সেই তারিখ থেকে আমি লেজারে নিয়ে আসতাম। তাহলে ক্যাপিটালের জার্নাল শুধু আমি সেপ্টেম্বর 1 তারিখে করছি, সেপ্টেম্বর 1 তারিখে করছি। সেপ্টেম্বর 1 তারিখে জাবেদা কি করছি? জাবেদা করছি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমি কি বলছি? যার আমি লেজার করব, যার আমি লেজার করব অ্যাকাউন্ট টাইটেলে তার বিপরীত হিসাবের নাম লিখবো। তাহলে আমি এবার লেজার করতেছি কার? ক্যাপিটালের। কার? ক্যাপিটালের। তাহলে ক্যাপিটাল তো ক্রেডিট আছে, তাহলে ক্রেডিটের বিপরীত তো হচ্ছে ডেবিট। ডেবিট কি নেমে আছে? ক্যাশ। তাহলে আমি এখানে দেবো সেপ্টেম্বর 1 ক্যাশ। এখন যার লেজার করবো শুধু অ্যাকাউন্ট টাইটেলের বিপরীতটা, মানে হিসাবের শিরোনামে শুধু বিপরীতটা, বাকি টাকা জের সব কিছু যার লেজার যেমন থাকবে তেমন। তাহলে ক্যাপিটাল লেজার করতেছি, ক্যাপিটাল ক্রেডিট আছে, তাই ক্রেডিট ঘরে টাকা দেবো 20,000 দিলাম। এখন প্রথমটা যেটা হবে ব্যালেন্সও সেটা হবে। প্রথমটা ক্রেডিট হয়েছে তার মানে ব্যালেন্সও ক্রেডিট হবে, তাহলে ক্রেডিট দিকে দেবো 20,000। একদম সহজ। প্রথমটা ডেবিট হলে ব্যালেন্সের ডেবিট ঘরে দিব। ওকে, তাহলে আমরা ক্যাপিটাল রেজাল্টটাও পেয়ে গেলাম। এটা টুকে রাখি, ক্যাপিটাল, এটা ছোটো করে টুকে রাখি। তাহলে ক্যাপিটাল এগুলো যদি ডেবিট পাইছি, ক্রেডিটগুলো ক্রেডিট রাখতেছি আমি বুঝার জানলে। তাহলে ক্যাশ ছিল ডেবিট, ক্যাপিটাল ছিল ক্রেডিট। আমি একটু টুকে রাখতেছি কারণ আমরা যখন ট্রায়াল ব্যালেন্স করবো আবার এগুলো আমাদের লাগবে। তাহলে আমাদের 2 নম্বর লেজার গেল। এখন আমি 3 নম্বর লেজারে আসবো। 3 নম্বর লেজার করবো কার? আমরা এখন দেখি। আমরা 3 নম্বর লেজার করবো হচ্ছে দেখতেছি আমরা রেন্ট এক্সপেন্স। আমরা সিরিয়াল মেনটেন করবো, কিন্তু আমরা দেখলাম রেন্ট এক্সপেন্স। কার? রেন্ট এক্সপেন্স। এইভাবে আমরা 11টা লেজার করবো। এখন রেন্ট এক্সপেন্স এক্সাক্টলি কয় তারিখে আছে? 2 তারিখে আছে, সেপ্টেম্বর 2 তারিখে। সেপ্টেম্বর 2 তারিখে আমি এক্সাক্টলি জাবেদাটা কী করছি? রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমি কী বলছি? অ্যাকাউন্ট টাইটেলে যার লেজার করবা তার অপোজিট হিসাবটা লিখবা। তার মানে জাবেদায় যদি সে ডেবিট থাকে ক্রেডিটটা লিখবা, জাবেদায় যদি ক্রেডিট থাকে ডেবিটটা লিখবা। তো রেন্ট এক্সপেন্স জাবেদায় কী আছে? ডেবিট, তাহলে আমি ক্রেডিটটা লিখবো। তাহলে ক্রেডিটটা আমার ক্যাশ, তাহলে আমি লিখবো সেপ্টেম্বর 2 আমি লিখবো ক্যাশ। এখন ক্যাশ যে আছে, রেন্ট এক্সপেন্স কি আছে? ডেবিট আছে, তাই টাকা হবে ডেবিট ঘরে, মানে যার লেজার টাকা তার ঘরে। লেজার করতেছি কার? রেন্ট এক্সপেন্সের। রেন্ট এক্সপেন্সের ডেবিট আছে, তাহলে ডেবিট ঘরে টাকা লিখবো। রেন্ট এক্সপেন্স ডেবিট ঘরে কত টাকা আছে? 1000 টাকা আছে। এই 1000 টাকা লিখলাম। তাহলে যেহেতু প্রথমটা ডেবিট, ব্যালেন্সও হবে ডেবিট। আর কি আমি জার্নাল করছি? করে নেই। আর A to Z বক্স করে দেবো, মানে এখানে শেষ। আমি কিন্তু বক্স করতেছি না। তুমি কি করবে জানো? A to Z বক্স করে দিবে, এইভাবে বক্স করে দিবে। আমি একটু বড় জায়গা রাখতেছি, এই ছকে সবগুলো করতেছি, তো তুমি A to Z বক্স করে দিবে, এইভাবে বক্স করে দিবা, করে শেষ। কোনো ক্লোজ করতে হবে না। আধুনিক নিয়মে ক্লোজ করা যায় না। আধুনিক নিয়মে তুমি যদি এইভাবে ক্লোজ করে দাও তাহলে তোমার টিচার কিন্তু কেটে দিবে। আধুনিক নিয়মে ক্লোজ করা যাবে না, লেজার ক্লোজ করা যাবে না, এইভাবে থেকে যাবে। ওকে, তাহলে আমি রেন্ট পেলাম, তাহলে আমি একটু টুকে রাখি রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স আমি ডেবিট পেলাম কত? 1000। আমি একটু টুকে রাখতেছি কারণ আমি যখন ট্রায়াল ব্যালেন্স করবো তখন আবার এগুলো আমার সুবিধা হবে। এবার রেন্ট গেল। এরপর আমি কি করব দেখো, রেন্টের পর আমরা লেজার করব ইকুইপমেন্টের। আমরা লিখব ইকুইপমেন্ট। এখন আমরা যে ইকুইপমেন্টের জার্নাল করছি আমি সেপ্টেম্বর 3 তারিখে। সেপ্টেম্বর
3 তারিখে কি করছি সংখ্যা লিখলাম ইকুইপমেন্ট ডেবিট লিখছি 25,000, ক্যাশ ক্রেডিট আমি লিখছি 10,000, নোট পেয়েবল ক্রেডিট আমি লিখছি 15,000। তারপরে আমি কি বলছি যার লেজার করব বিপরীত হিসাবের নাম লিখতে হবে, তাই আমি লেজার করতে চাই ইকুইপমেন্টের বিপরীত কয়টা আছে 2টা, এই 2টা নামে লিখতে হবে। তাহলে আমি দেব সেপ্টেম্বর কয় তারিখে আমি করছি সেপ্টেম্বর 3। তাহলে ইকুইপমেন্ট কিন্তু ডেবিট আছে, অপোজিট নাম 2টা আছে ক্যাশ এবং নোট পেয়েবল, তাই লিখবো ক্যাশ, তার নিচে লিখবো নোটস পেয়েবল। এখন 2টা মিলে কিন্তু 25,000 টাকা, কারণ ক্যাশ আসলে ডেবিট করে কত লিখবো, কারণ আমি লেজার করতেছি ইকুইপমেন্ট ডেবিট আছে, টাকা ডেবিট করে লিখতে হবে, তাহলে ক্যাশ লিখবো 10,000 ডেবিট করে, আর নোট পেয়েবল লিখবো 15,000। এখন তুমি দেখো 2টা মিলে কি 25,000 হয়েছে, কিন্তু মূল পয়েন্ট 2টা মিলে 25,000 টাকা হইতে হবে, কারণ লেজারের নিয়ম হচ্ছে অ্যাকাউন্ট টাইটেলে শুধু অপোজিট নাম, কিন্তু যার লেজার করবো টাকা ডেবিট হলে ডেবিট ঘরে, ক্রেডিট হলে ক্রেডিট ঘরে। তাহলে আমি লেজার করতেছি ইকুইপমেন্টের ডেবিট আছে, টাকা ডেবিট ঘরে হবে, কিন্তু 2টা মিলে টাকা যোগফল হবে। তাহলে ক্যাশ হচ্ছে 10,000, ইকুইপমেন্ট হচ্ছে 15,000, 2টা মিলে 25,000 মিলে গেছে, তাহলে ডেবিট হচ্ছে, তাই ব্যালেন্স ডেবিট, মানে ডেবিট হওয়ার কারণে ব্যালেন্স ডেবিট। ওকে, ডেবিট হওয়ার কারণে ব্যালেন্স হচ্ছে ডেবিট হওয়ার কারণে ব্যালেন্স ডেবিট। তোমরা যারা এখন জয়েন করছো কাইন্ডলি তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের পরীক্ষা পর্যন্ত আমি প্রতিদিন আমার তাজমুল স্যার ফেসবুক পেজ থেকে আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি। তোমরা যারা সামনে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে বিবিএ ডিপার্টমেন্টে পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কোর্স থেকে আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ সামনেও নিব। এবং যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্টে আসো তাদের জন্য আমি প্রিন্সিপাল অফ ফিনান্সের কয়েকটা ক্লাস করাবো, ওই জন্য তোমরা অবশ্যই তো আমার পেজটা ফলো দিয়ে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা যে কখন আমরা কোন ক্লাসটা করাবো। তো যাই হোক, আমরা করতেছি লেজার, এরপরে আমরা ইকুইপমেন্টের লেজার শেষ। এখন আমরা আসবো ইকুইপমেন্টের পর 3 তারিখে আমাদের নোট পেয়েবল ছিল, এবার আমরা নোট পেয়েবলের লেজার করবো। তাহলে আমরা ইকুইপমেন্টটা একটু টুকে রাখি, ইকুইপমেন্ট ডেবিট হচ্ছে 25,000, একটু টুকে রাখতেছি আমাদের ট্রায়াল ব্যালেন্স করতে সুবিধা হওয়ার কারণে। এবার আমরা করবো হচ্ছে নোটস পেয়েবল। এখন নোটস পেয়েবলের যে আমরা লেজার করব, আমরা নোটস পেয়েবল দেখছি জার্নাল শুধু আছে 3 তারিখে, এই যে আমি টুকে রাখছি সেপ্টেম্বর 3 তারিখ, দেখো সেপ্টেম্বর 3। নোট পেয়েবল কিন্তু আমাদের প্রশ্নে শুধু 3 তারিখে যাবে আছে। নোট পেয়েবল কি আছে, ক্রেডিট আছে, এই দেখো নোট পেয়েবল ক্রেডিট আছে, ভালোভাবে লক্ষ্য করো। আমরা যে লেজার করব, লেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যার লেজার করবা অ্যাকাউন্ট টাইটেলে তার বিপরীত নাম লিখতে হবে। তাহলে তুমি লেজার করতেছো নোট পেয়েবল, তাহলে তোমাদের যে ট্রানজ্যাকশনগুলো আছে ওই ট্রানজ্যাকশন অনুযায়ী নোট পেয়েবলতে ক্রেডিট আছে, তাই নোট পেয়েবলতে ক্রেডিট আছে, আবার ক্রেডিট আছে ক্যাশ। আমি বলছি অপোজিট নাম লিখবো, এটা অনেকে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে স্যার আমি এই জায়গায় কি করব, আমার তো নোট পেয়েবল ক্রেডিট আছে, আমি কি ক্যাশ নামে লিখবো না ইকুইপমেন্ট নামে লিখবো? তুমি ভুল করে কখনোই ক্যাশ নামে লিখতে পারবা না। নোট পেয়েবল এক্স্যাক্টলি সৃষ্টি হয়েছে কেন, তুমি ইকুইপমেন্ট ক্রয় করছো তাই তুমি 25,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করছো, 25,000 টাকার ইকুইপমেন্ট ক্রয় করে নগদ প্রদান করছো 10,000, আর তুমি নোট পেয়েবলে সাইন করছো 15,000। তাহলে নোট পেয়েবল কেন সৃষ্টি হয়েছে, ইকুইপমেন্ট ক্রয় করার জন্য। তাই কোনো অবস্থাতেই নোট পেয়েবলের জন্য ক্যাশ লেখা যাবে না, কারণ ক্যাশ তো ক্রেডিট আছে। তাহলে নোট পেয়েবলের বিপরীতে ইকুইপমেন্ট ডেবিট আছে, তাই আমি ইকুইপমেন্ট লিখবো, আর ইকুইপমেন্টে লিখলাম শুধুমাত্র অ্যাকাউন্ট টাইটেলটা অপোজিট, বাকিগুলো সব লেজার যার, ডেবিট হলে ডেবিট টাকা, ক্রেডিট হলে ক্রেডিট টাকা। তাহলে লেজার কার, নোট পেয়েবল। এই যে নোট পেয়েবল এক্স্যাক্টলি কি আছে, ক্রেডিট আছে, তাই আমি ক্রেডিট ঘরে টাকা দিলাম 15,000। এখন প্রথমটা যেটা ব্যালেন্সও সেটা, প্রথমটা যেহেতু ক্রেডিট, ব্যালেন্সও সেহেতু ক্রেডিট, আর এখানে কোনো আমাদের ঝামেলা নেই। তাহলে আমাদের নোট পেয়েবল লেজার একটু, কারণ আমাদের তো আর নোট পেয়েবল রিলেটেড জার্নাল নাই, তাই আমি একটু টুকে রাখতেছি। এনপি আমি পেলাম 15,000, কারণ এগুলা আমি যখন আবার ট্রায়াল ব্যালেন্স করবো, আমার যেহেতু এখানে আমি মিশিয়ে দিচ্ছি, আমার এগুলো আবার সুবিধা হবে। ওকে, গেল। এরপরে আমরা আসবো
4 তারিখ থেকে 4 তারিখে আমি দেখো তো কি লেজার করবো 4 তারিখে আমার জাবেদা ছিল প্রিপেড ইন্স্যুরেন্স আর ক্যাশ। তাহলে 4 তারিখ থেকে আমি প্রিপেড ইন্স্যুরেন্সের লেজার করবো। যেহেতু আমার এখানে সব মিশানো আছে তাই আমি একটা একটা করে লেনদেন চেক করতেছি আর লেজার করতেছি। ওকে, তাহলে আমি লিখবো প্রিপেড ইন্স্যুরেন্স। তোমরা যারা জাবেদা করে রাখছো তাদের এইটা কিন্তু আর করতে হচ্ছে না, জাবেদা অনুযায়ী তুমি লেজার করতেছো সিরিয়ালি। আমি সিরিয়ালি লিখে দিছি যে কয়টা লেজার হবে, লেজার হবে 11টা। তাহলে আমরা এখন প্রিপেড ইন্স্যুরেন্সে আসলাম। প্রিপেড ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি শুধু জার্নাল আছে সেপ্টেম্বর 4 তারিখে, জাবেদা কি আছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। 4 তারিখে জাবেদা আছে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে তুমি লেজার করতেছো প্রিপেড ইন্স্যুরেন্সের, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্সটা লেখা যাবে না, অপোজিট লিখতে হবে। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আছে ক্যাশ ক্রেডিট আছে, তাহলে তুমি সেপ্টেম্বর 4-এ লিখবা ক্যাশ, কারণ অপোজিটটা লিখবো যে ক্যাশ ক্রেডিট আছে তাই ক্যাশ লিখলাম। প্রিপেড ইন্স্যুরেন্স কি ছিল, ডেবিট ছিল, যার লেজার তার টাকা। তাই প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল তাই আমি ডেবিট ঘুরে টাকা লিখলাম 2400। এখন প্রথমটা ডেবিট হলে ব্যালেন্সও ডেবিট হবে। এটা এমন কোনো কিছু না, এমন কোনো কিছু না, এগুলো সিম্পল বিষয়, এগুলো একদম সিম্পল বিষয়। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা আজকে অনেকে লাইফে জয়েন হয়েছো, তোমরা রেগুলার তাজমুল স্যার ফেসবুক পেজ থেকে তোমরা রেগুলার আমার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, বিজনেস ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, অর্থাৎ অনার্সের যে সাবজেক্টগুলো আছে আমি প্রতিনিয়ত আমি এই পেজ থেকে ইনশাআল্লাহ আগামীতে ক্লাস করার চেষ্টা করব। এবং সামনে আমরা পেইড ব্যাচ শুরু করব, আমরা পেইড ব্যাচও শুরু করব। যারা তোমরা আমার কাছে পড়তে আগ্রহী, পেইড ব্যাচ তোমরা বাসায় থেকে অনলাইনে যারা অ্যাকাউন্টিং শিখতে চাও খুব সহজ উপায়ে ইনশাআল্লাহ আমার কাছে পড়লে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যাথ কোনো কিছু সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এটা তোমাকে গ্যারান্টি দিতে পারি যে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা পেইড ব্যাচও শুরু করব। হ্যাঁ, এবং যারা তোমরা ফার্স্ট ইয়ারে আসো তাদের অ্যাকাউন্টিং সম্পর্কে কোনো সমস্যা থাকলে, যারা যেহেতু অনেকে অনলাইনে আসো তোমাদের যদি অ্যাকাউন্টিং সম্পর্কে কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ফোন দিতে পারো 01714925655 নাম্বারে আমাকে ফোন দিতে পারো, সরাসরি আমাকে ফোন দিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ফোনটা তোমরা দিবা বিকালের পর আমি ফ্রি থাকি, যেহেতু আমার একটা স্কুল আছে, আমি স্কুলে ক্লাস করাই, ক্লাসের সময় আসলে ফোনটা রিসিভ করতে আমি পারি না। তোমরা বিকালে তোমরা আমাকে যে কোনো সময় ফোন দিতে পারো, অ্যাকাউন্টিং সম্পর্কে যদি যে কোনো সমস্যা থাকে আমাকে ফোন দিয়ে তোমরা সলভ করতে পারবা। শুধুমাত্র যারা সামনে যাদের পরীক্ষা যেহেতু এমার্জেন্সি তারা আমাকে ফোন দিতে পারো। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার 01714925655। ওকে, আমি তোমাদের তাজমুল স্যার, যে কোনো সমস্যায় তোমাদের জন্য বান্দা হাজির আছে। ওকে, যে কোনো সমস্যায় তোমরা আমাকে ফোন দিতে পারো। ওকে, তাহলে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্সের লেজার করা শেষ, তার মানে 4 তারিখে আমাদের শেষ। এখন আমরা চলে আসবো 10 তারিখে। 10 তারিখে আমরা জাবেদা কি করছিলাম, আমরা জাবেদা করছিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের এটা কন্ট্যাক্ট নাম্বার আমার সেভ করে রেখে ফোন দিতে পারো তোমরা। তাহলে এখন আমি জাবেদা করব সেপ্টেম্বর 10 আমি জাবেদাটাকে দেখাচ্ছি। আমরা জাবেদা করছিলাম অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, আমি শর্টকাটে লিখলাম ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। তাহলে আমরা এবার লেজার করবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের আরেকটা জিনিস টুকে রাখি আমি, প্রিপেড ইন্স্যুরেন্স আমি কত পেয়েছি 2400। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। ওকে, তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কিন্তু আমি ডেবিট করছি, দেখো ডেবিট করছি। তাহলে আমি লেজার করতেছি কার, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের। যেহেতু আমি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট করছি তার অপোজিট নাম অ্যাডভার্টাইজিং পেয়েবল। তাহলে আমি এখন কি করব, 10 তারিখে সেপ্টেম্বর 10 তারিখে অ্যাডভার্টাইজিং পেয়েবল লিখবো, অ্যাডভার্টাইজিং পেয়েবল, কারণ অপোজিট নাম লিখবো। আর অ্যাডভার্টাইজিং পেয়েবল লেখার পর আমি যার লেজার করতেছি, ডেবিট হলে ডেবিট ঘরে টাকা লিখবো, যার লেজার করতেছি ক্রেডিট হলে ক্রেডিট ঘরে টাকা লিখবো। তাহলে আমি কার লেজার করতেছি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কি আছে, ডেবিট আছে, কত টাকা 500 টাকা। তাহলে ব্যালেন্সও 500 টাকা, একদম সহজ। ওকে, তাহলে গেল, আমি একটু টুকে রাখি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কত টাকা, 500 টাকা। এই তো, এইবার আমি কার লেজার করবো, অ্যাডভার্টাইজিং পেয়েবলের। এবার পেয়েবলের লেজার করব, এই যে পেয়েবল লেজার করব। তাহলে অ্যাডভার্টাইজিং পেয়েবলের যে লেজার করবো, তাহলে পেয়েবল কিন্তু এবার ক্রেডিট আছে, কি আছে, ক্রেডিট আছে। কি নামে ক্রেডিট আছে, অপোজিট নাম কি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আমি লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। তাহলে পেয়েবল ক্রেডিট আছে, ক্রেডিট ঘরে লিখবো আমি 500 টাকা। তাহলে ব্যালেন্স হবে 500 টাকা। তাহলে এটা আছে পেয়েবল, অ্যাডভার্টাইজিং পেয়েবল, এটা আমি বুঝার জন্যে 500 টাকা ক্রেডিট। ক্লিয়ার, আমার 10 তারিখে লেজার হয়ে গেল। এরপরে আমরা 20 তারিখে আসবো। 20 তারিখে কিন্তু আমি ড্রয়িংয়ের লেজার করি নাই। 20 তারিখে জাবেদা কি করছিলাম,
ড্রয়িং ডেবিট করছিলাম, ক্যাশ ক্রেডিট করছিলাম, ড্রয়িং ডেবিট করছিলাম, ক্যাশ ক্রেডিট করছিলাম। তাহলে এখন আমি 20 তারিখে লেজার করবো ড্রয়িংয়ের, কার করবো? ড্রয়িংসের লেজার করব। ওকে, তাহলে সেপ্টেম্বর 20, তাহলে আমি 20 তারিখে যাবে কি করছি? ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। আমি কি বলছি? যা লেজার করবো অ্যাকাউন্ট টাইটেল অপোজিট নাম। তাহলে ড্রয়িং ডেবিট ছিল, ক্যাশ ক্রেডিট ছিল, তাহলে ক্যাশ লিখবো। এখন লেজার করতেছে ড্রয়িং ডেবিট ছিল, তাই ডেবিট ঘরে দিব আমি 700 টাকা, কারণ 700 টাকা ছিল ডেবিট। তাহলে ব্যালেন্সও ডেবিট 700 টাকা। বাস আরেকটা আমি লেজার পেয়ে গেলাম, সেটা হচ্ছে ড্রয়িং। আমি একটু লিখে রাখি ড্রয়িং কত টাকা? 700 টাকা। ওকে, তাহলে আমাদের ড্রয়িং লেজার শেষ। এখন সর্বশেষ আরেকটা তারিখ আছে, সেপ্টেম্বর 30। এখন আমি কি করবো দেখো, সেপ্টেম্বর 30 আমি এক্স্যাক্টলি জাবেদা কি করছিলাম এটা একটু আমি তোমাদের দেখাই। সেপ্টেম্বর 30 জাবেদা করছিলাম ক্যাশ ডেবিট 5000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5000, সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 7000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12000। তারপর এইখানে আমি দুইটা লেজার এখনো করিনি, অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ, কারণ অলরেডি তো ক্যাশ করে ফেলছি, ক্যাশ তো প্রথমেই করছি আমরা। ওকে, তাহলে আমরা এখানে কার লেজার করিনি? অ্যাকাউন্ট রিসিভেবল আর সার্ভিস রেভিনিউ। তাহলে এখন প্রথমে আমি অ্যাকাউন্ট রিসিভেবল লেজারটা করে ফেলি। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা এই অঙ্কটা তোমাদের অল ডিপার্টমেন্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য। অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, ফিনান্স হোক, মার্কেটিং হোক, অল ডিপার্টমেন্টের জন্য। জার্নাল থেকে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, অথবা শুধু তোমাকে ট্রানজাকশন দিবে, তোমাকে লেজার করতে বলবে। আমি যেভাবে লেজার করতেছি, যে মনে মনে জাবেদা করে লেজার করবা, তাহলে সেপ্টেম্বর 30 আমি কার লেজার করতেছি? অ্যাকাউন্ট রিসিভেবল কিছু ডেবিট আছে, ডেবিটের অপোজিট কিন্তু সার্ভিস রেভিনিউ, অপোজিট নাম লিখতে হবে সার্ভিস রেভিনিউ। এই দেখো সার্ভিস রেভিনিউ, এই সার্ভিস রেভিনিউ লিখলাম। লেজার করতেছি কার? অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আছে? 7000, ডেবিট আছে, তাই ডেবিট করে দিলাম 7000, ব্যালেন্সও দিলাম 7000। তারপরে জাল লেজার তার টাকা, অ্যাকাউন্ট টাইটেলে অপোজিট নাম। তাহলে আমি এখানে লিখতেছি আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা? 7000 টাকা। আর একটা লেজার বাকি আছে, সেটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। তাহলে আমাদের এই অঙ্কের লেজার করা শেষ, সার্ভিস রেভিনিউ। বাস ওকে, আর আমাদের কোনো ঝামেলা নেই। সার্ভিস রেভিনিউ কিন্তু ক্রেডিট আছে, কয়টা নামে? এইবার এটা খুবই গুরুত্বপূর্ণ, 2টা নামে। অপোজিট নাম যদি 2টা হয়, 3টা হয়, 4টা হয়, সবাইকে লিখতে হবে, এটা মাথায় রাখবা। অপোজিট নাম লিখবো। অপোজিট নাম কেমন? ডেবিট হলে ক্রেডিট, ক্রেডিট হলে ডেবিট, ডেবিট হলে ক্রেডিট। তাহলে সার্ভিস রেভিনিউ কি আছে? ক্রেডিট আছে। অপোজিট কটা আছে? 2টা। কটা আছে? 2টা। তাহলে লিখবো ক্যাশ। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ কিছু ক্রেডিট আছে, তাই ক্রেডিট ঘরে লিখবো 5000, কারণ যার লেজার তার টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল শর্টকাটে এয়ার লিখলাম, এটা লেখা যাবে না কখনো এয়ার, অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে। কি লিখবো? ক্রেডিট ঘরে 7000 টাকা, যার লেজার তার টাকা। এইবার দেখো তো সার্ভিস রেভিনিউ কি 12000 ছিল? আমি তো এক্স্যাক্টলি 12000 ক্রেডিট লিখছি, তাহলে আমি ব্যালেন্সে 12000 টাকা লিখে ফেলবো। দেখছো বিষয়টা একদম সিম্পল। ওকে, তাহলে আমি সার্ভিস রেভিনিউ এটা একটু টুকে রাখি, SR আমি পেলাম 12000 টাকা। এক্স্যাক্টলি দেখো তো কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এক্স্যাক্টলি আমার 11টা লেজার হয়ে গেছে, ক্লিয়ার একদম। এইবার আমি সি পার্টে আসবো, ট্রায়াল ব্যালেন্স। এবার আমি ট্রায়াল ব্যালেন্সে আসবো। এবার আমি করবো ট্রায়াল ব্যালেন্স। ওকে, এখন ট্রায়াল ব্যালেন্স বলতে আমরা কি জানি? ট্রায়াল ব্যালেন্স বলতে আমরা জানি যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা কি করি? রেওয়ামিল প্রস্তুত করে থাকি হিসাবের শেষের দিনে। কি দ্বারা? লেজারের সমাপনী জের দ্বারা। তাহলে আমরা কি করলাম এতক্ষণ? আমরা প্রথমে জার্নাল করলাম, তারপরে লেজার করলাম। এখন আমি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমি ট্রায়াল ব্যালেন্স করব। এক্স্যাক্টলি ট্রায়াল ব্যালেন্সের শখটা আমি 2টা পার্ট করে নিই, আমার জায়গা আটবে না, তো আমি 2টা পার্ট করে নিলাম। তাহলে এখন আমি কিন্তু করবো রিকোয়ার সি। আমি কি করবো? রিকোয়ার সি। আমি করতেছি এখন কি? ট্রায়াল ব্যালেন্স। কি করতেছি? ট্রায়াল ব্যালেন্স করার পর আমাকে নিচে ডেট দিতে হবে, অ্যাজ অন বা ফর দ্য ইয়ার এন্ডেড, তুমি ডেট দিয়ে দিবে, ক্লিয়ার। আর আমি যে ট্রায়াল ব্যালেন্স করবো, আমি কি দ্বারা করবো?
এই যে লেজারগুলো আছে, লেজারের যে সমাপনী জের আছে, লেজারের সমাপনী জের দ্বারা আরেকটা বিষয়, রেওয়া মিল কেন করা হয়? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য, এখন ট্রায়াল ব্যালেন্সের শখটা এক্স্যাক্টলি আমি দুইটা পার্ট করে নিচ্ছি, আমার জায়গা আটবে না, তাই আমি শখটা দেখাচ্ছি তোমাকে। এই দেখো শখ, এইখানে তো ছোট করে শখটা করতেছি আমি, এইটাতে পার্টিশন দিই আমি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে তোমার ক্রেডিট, এটা ডেবিট, একটু ছোট করে দিচ্ছি আমি, এটা রেফারেন্স, এটা সিরিয়াল নাম্বার। তাহলে এটা আমি দেবো এস এল নং, মানে জাবেদার মতোই শখ হয়, ডেটের বদল এস এল নং, সিরিয়াল নাম্বার। আসলে ট্রায়াল ব্যালেন্স একটা তালিকা মাত্র, ট্রায়াল ব্যালেন্স কিন্তু কোনো হিসাব না, এই জন্য সিরিয়াল নাম্বার, এটা তালিকা। যখন তোমাকে কোনো শিক্ষার্থী তালিকা গঠন করতে বলবো, যখন একটা খেলোয়াড়ের টিম গঠন করার জন্য তালিকা গঠন করতে বলবো, তুমি কিন্তু ক্রমিক নম অনুযায়ী তালিকা গঠন করবা, ক্লিয়ার? ওই জন্য সিরিয়াল নাম্বার। তারপরে অ্যাকাউন্টস টাইটেল, তারপরে রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই হচ্ছে আমাদের জাবেদার মতোই সেম। এখন আমরা কি করব? সিরিয়ালি 11টা লিখবো। প্রথমে লিখবো 01, আমি লিখবো ক্যাশ। কি লিখবো? ক্যাশ কিন্তু আমাদের লেজারে ডেবিট ছিল, মানে লেজারে ডেবিট থেকে ডেবিট ঘটে, লেজারে ক্রেডিট থেকে ক্রেডিট ঘটে। সেটা ডেবিট ছিল, ডেবিট লিখলাম, এই দেখো 10,900 গেল। তারপরে আছে ক্যাপিটাল 02, আমি লিখবো ক্যাপিটাল কিন্তু আমাদের লেজারে ক্রেডিট ছিল, এই যে ক্রেডিট ঘটে লিখলাম 20,000। তার মানে লেজারে যেমন আমি ট্রায়াল ব্যালেন্সে শেডে নিয়ে আসবো। তারপরে ছিল রেন্ট এক্সপেন্স 3, রেন্ট এক্সপেন্স আমাদের কি ছিল? রেন্ট এক্সপেন্স ডেবিট ছিল 1000, এই ডেবিট লিখলাম 1000। তারপরে আমি 04 দিব, 04 হচ্ছে ইকুইপমেন্ট, মানে আমরা সিরিয়াল মেনটেন করতেছি, ইকুইপমেন্ট। তুমি যে সিরিয়াল মেনটেন না করো তাও সমস্যা নেই, ইকুইপমেন্ট আমার কত ছিল? ইকুইপমেন্ট ছিল 25,000 ডেবিট, লেজারে ডেবিট ছিল তাই ডেবিট। ওকে, ইকুইপমেন্টের পর আমি কি লিখবো? ড্রয়িং। এখানে আমার সিরিয়াল মিস্টেক হতে পারে, সমস্যা নাই, আমি লিখবো ড্রয়িং। আমি যেখানে জায়গা পেয়েছি সেখানে লিখে রাখতেছো ড্রয়িং কত ছিল? ডেবিট ছিল 700। তারপরে আমি 06 দেবো, 06 আমি লিখবো সার্ভিস রেভিনিউ। এটা সিরিয়াল আমার একটু মিস্টেক হয়েছে, সার্ভিস রেভিনিউ, এটা ব্যাপার না কোনো, তুমি বুঝলে হইলো। সার্ভিস রেভিনিউ কত? ক্রেডিট ছিল 12,000, একদম সিম্পল। তারপরে 07 আমার কি ছিল? নোট পেয়েবল। কি ছিল? নোট পেয়েবল, আমি সংক্ষেপে এনআর লিখলাম, তুমি এনআর লিখবা না, নোট পেয়েবল। ক্রেডিট হচ্ছে 15,000, তার মানে লেজারে ডেবিট হলে ডেবিট, লেজারে ক্রেডিট হলে ক্রেডিট। এরপরে এই পাশে আমি গেলাম, তুমি বুঝে নিও, এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা বুঝে নিও। তাহলে সিরিয়াল নাম্বার এবার কত হবে? 08। এবার কি দেবো আমি দিব প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, মানে আমি আমার জায়গা নাই বিধে আমি এই পাশে আসলাম। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ছিল কত? 2400। তারপরে আমার কি ছিল? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 9, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স কি ছিল? ডেবিট কত ছিল? ডেবিট ছিল 500। তারপরে আমি কি লিখবো? 10, অ্যাডভার্টাইজিং পেয়েবল, একটু দ্রুত লিখতেছি, লেখাগুলো আমার একটু খারাপ হয়ে যাচ্ছে। পেয়েবল ক্রেডিট ছিল কত? 500। তার মানে লেজারে যেমন ছিল তেমন, লেজারের সমাপনী জের দ্বারাই এক্স্যাক্টলি আমি ট্রায়াল ব্যালেন্স করতেছি। ওকে, কেন করতেছি? হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। সর্বশেষ আমার অ্যাকাউন্ট রিসিভেবল, সংক্ষেপে আমি এ আর দিলাম, এটা কখনোই দিবা না, পরীক্ষার খাতায় অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল আমার ডেবিট 7,000, এক্স্যাক্টলি আমাদের লেজার শেষ। এখন আমি কি করব? শেষে গিয়ে যোগের দাড়ি দেবো। এটা তো আমাদের পার্টিশন এইভাবে আছে, এই যে যোগের দাড়ি দেবো। এখন আমি ডেবিটগুলো আগে যোগ করব, তারপরে ক্রেডিটগুলো যোগ করবো। আমি যদি ডেবিটগুলো যোগ করি আমার কি দাঁড়ায় দেখো, আমি যদি ডেবিটগুলো যোগ করি আমার 10,900 যোগ 1,000 যোগ 25,000 যোগ 700 যোগ 2400 যোগ 500 যোগ 7,000, এক্স্যাক্টলি 47,500। তাহলে ডেবিটও যত হবে ক্রেডিটও তত হবে, 47,500, এই 47,500। এই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ট্রায়াল ব্যালেন্স, এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি ট্রায়াল ব্যালেন্স। ওকে, আসলে এখানে এমন কোনো কিছু না। তাহলে আমরা কি করলাম এখানে? এটা সব ডিপার্টমেন্টের জন্য, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, সবার জন্য ইম্পর্টেন্ট। জার্নাল থেকে লেজার, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স। অথবা শুধু তোমাকে ট্রানজাকশন দিবে, লেজার করতে হবে, শুধু তোমাকে ট্রানজাকশন দিবে, লেজার করতে হবে। কিভাবে? মনে মনে জাবেদা করবা, করার পর তুমি লেজার করবা। ওকে, তাহলে আমরা খুব সহজে কিভাবে ট্রানজাকশনগুলো
ট্রানজ্যাকশনগুলো থেকে জার্নাল করতে হয়, জার্নাল করার পর লেজার করতে হয়, লেজার করার পর ট্রায়াল ব্যালেন্স করতে হয়, আমরা শিখলাম। আমি আবারও বলতেছি যে তোমরা একটু কারেন্টলি ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ। আর যাদের তোমাদের এই মাসে পরীক্ষা, তাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সম্পর্কে যে কোনো সমস্যা থাকলে তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারবা, 01714925655। ওকে, তোমরা এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবা। ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব যতটুকু আমার সাধ্যে কুলায়। এবং যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসো তাদের জন্য আমি কয়েকটা প্রিন্সিপাল অফ ফিনান্স ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব, প্রিন্সিপাল অফ ফিনান্সের উপর ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আগামী দিনে তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠবা, তোমরা যদি আমার কাছে কেউ পড়তে চাও, পে ব্যাচ আমি শুরু করব, ইনশাল্লাহ যোগাযোগ করবো, আমি পে ব্যাচ শুরু করবো ইনশাআল্লাহ। তোমাদের অনার্সে ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য যাহা করণীয় আমি তাহাই করব ইনশাআল্লাহ। আমার কাছে পড়লে তোমাদের ম্যাথমেটিক্যাল যে কোনো সাবজেক্ট তোমাদের A+ নিয়ে কোনো চিন্তা থাকবে না, তোমরা A+ 100% পাবা। আমার গাইডলাইনে পড়বা, A+ তোমরা পাবাই। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।